পত্রপত্রিকার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানিয়ে শুরু করছি 6 এপ্রিল রোববারের কথাবার্তার আসর। আজকের আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরব, তারপর পর্যালোচনায় যাব। প্রথম আলো অনলাইন সংস্করণের খবর, সব কোর্টই মুজিব কোর্টের পকেটে বন্দী, অভিযোগ গয়েশ্বরের। আইসিসির সভাপতিকে শেখ হাসিনা, আয়োজক দেশ হতে বাংলাদেশ সবসময় প্রস্তুত, এটিও একই দৈনিকে ছাপা হয়েছে। আমার দেশ অনলাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ নেতাকে জুতার মালা পরালো ছাত্রলীগ। ত্রিপুরায় 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খবরটি নয়া দিগন্ত সহ প্রায় সব অনলাইন দৈনিকে এসেছে। স্বচ্ছতার অভাবেই দুদক ব্যর্থ, আইনমন্ত্রী যুগান্তর। আমাদের সময়, সরকারের সমালোচনা করলেই হামলা ইমরান। স্মরণকালের ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়েছে তিস্তা নদী। নদীর সব পানি একতরফা প্রত্যাহার করে নিচ্ছে ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানেও ভারত সাড়া দেয়নি। ইনকেলাব। ইত্তেফাকের শিরোনাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সহ 22 জনের বিরুদ্ধে মামলা। নতুন বার্তা অনলাইন। উপজেলা নির্বাচন বিষয়ে মিডিয়ার কথা বলা নিয়ে নেতাদের কড়া ভাষায় সতর্ক করলেন শেখ হাসিনা। তিনি বললেন, যারা দলের বিরুদ্ধে কথা বলে, সাংবাদিকদের উল্টাপাল্টা তথ্য দেয়, তারা দলের ভালো চায় না। দলের ক্ষতি করলে কাউকেই ছাড় দেয়া হবে না। কলকাতার আনন্দবাজার লিখেছে, ভোট সম্পর্কে, কাল থেকে লোকসভা ভোট শুরু। প্রার্থী বাছাই কি দুর্বল, প্রশ্নের মুখে কংগ্রেস। আজকাল লিখেছে, শহরে সেই ভোট নিয়ে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনের। মোদির স্থায়িত্ব মানে দেশের বিপর্যয়, অভিযোগ কারাতের, একটি গণশক্তির শিরোনাম। তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে পর্যালোচনায় যাব। আজ আমাদের সঙ্গে পর্যালোচনায় অতিথি হিসেবে রয়েছেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ডেপুটি এডিটর মাসুদ মজুমদার। জনাব মাসুদ মজুমদার, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত। সাম্প্রতিক উপজেলা নির্বাচনে কারচুপি ও ভোট জালিয়াতির অভিযোগ নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নির্বাচনে বিএনপি, জামায়াত জোট, গণমাধ্যম এবং পর্যবেক্ষক সংস্থাগুলোর পক্ষ থেকে ব্যাপক কারচুপির অভিযোগ তোলার পর শনিবার শেখ হাসিনা বলেন, এ নির্বাচনে অনেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামায়াত প্রার্থীরা জিতেছে, সাইদির ছেলেও জিতেছে। আওয়ামী লীগ কারচুপি করলে জামায়াত জিততে পারত না। প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রীর যুক্তি খণ্ডন করার কি কোনো উপায় আছে? আপনাকে এবং শ্রোতা বন্ধুদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে সাম্প্রতিককালে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, সেটা 5 জানুয়ারি নির্বাচন বলি আর উপজেলা নির্বাচন বলি এবং সর্বশেষ সিটি কর্পোরেশনের যে উপনির্বাচন হয়েছে, সকল নির্বাচনের ক্ষেত্রে বর্তমান জনগণের অবস্থান হচ্ছে অত্যন্ত নেতিবাচক এবং জনগণ কেউ কেউ ভোট দিতে যায়নি এবং এটাকে ভোটারহীন নির্বাচন, আবার ভোট ডাকাতি নির্বাচন হিসাবে এটাকে চিহ্নিত করা হয়েছে। যে 5 তারিখে জানুয়ারি যেসব নির্বাচন হয়েছে, সেসব নির্বাচনকে ভোটারহীন নির্বাচন হিসাবে আন্তর্জাতিক সম্প্রদায় বলেছে এবং সরকারের লেজিটিমেসির প্রশ্নে তারা প্রশ্ন তুলেছে। সেই নির্বাচনকেও বর্তমান সরকার বৈধ হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা একটি নৈতিক অবস্থানের ব্যাপার, সেক্ষেত্রে আমরা এটাকে অনৈতিক হিসাবে চিহ্নিত করব। উপজেলা নির্বাচন সম্পর্কেও প্রধানমন্ত্রী যেসব বক্তব্যটি দিয়েছেন, সেই বক্তব্যটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে তিনি জামাতকে অথবা সাইদির ছেলেকে অ্যাড্রেস করে যেটা বলেছেন, এর অর্থ হচ্ছে ভাগ বাটোয়ারাটা তিনিই যেন করছেন। এর আগেও আমরা দেখেছি জাতীয় নির্বাচনের সময় তিনি বিরোধী দলের বিরুদ্ধে ইঙ্গিত করে তিনি বলেছেন যে জাতীয় পার্টি নির্বাচনে আসছে, তাদেরকে কিছু সিট পাইয়ে দিয়েছি। ঠিক তেমনি ভাবে যদি বিরোধী দলও আসতো, তাদেরকেও কিছু সিট দেওয়া হতো। এর অর্থ হচ্ছে তিনি যেন তার নিজের পুকুরের মাছ অথবা তার ঘরের গোয়ালের কোনো বিষয় তিনি ভাগ বন্টন করছেন, সেখানে যারা আসছে তাদেরকে দেবেন। এর মাধ্যমে নির্বাচনে যে বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের গণমাধ্যম, বিদেশি গণমাধ্যম এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের যে অবজারভেশন, সেই অবজারভেশনের বিপরীতেই বর্তমান সরকারের অবস্থান। সাইদি পুত্রকে জনগণ কেন ভোট দিয়েছে অথবা জামাত কেন ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন পদে কেন ভালো আসন লাভ করেছে, সেটার ব্যাপারে আলাদা মূল্যায়নের ব্যাপার আছে। কিন্তু সেটাকে দিয়ে বর্তমান সরকার তার অবৈধতাকে যদি বৈধতা দিতে চায় অথবা উপজেলা নির্বাচন নিয়ে যে ভোট ডাকাতির অভিযোগ উঠে সেটাকে যদি খণ্ডন করতে চায়, সেটা বরং আরো দুর্ভাগ্যজনক। আমরা অনুরোধ করব যে প্রধানমন্ত্রী নির্বাচিত নন এই মুহূর্তে, তার বিরুদ্ধে অনির্বাচিত একটি সরকার পরিচালনা করার অভিযোগ রয়েছে, সেটাকে তিনি চ্যালেঞ্জ করার জন্য যেসব যুক্তিগুলো খাড়া করছেন, এটা হাস্যকর। এতে তার ভাবমর্যাদা, দলের ভাবমর্যাদা, পদ পদবীর ভাবমর্যাদাকে চ্যালেঞ্জ করছে। আমরা আশা করি প্রধানমন্ত্রী এইসব ব্যাপারে মন্তব্য না করে
কত দ্রুত তিনি জনগণের কাছে যাবেন, জনগণের ম্যান্ডেট নেবেন, সে ব্যাপারে চিন্তা করা উচিত। কারণ জনমত বারবার বিগড়ে যাচ্ছে এবং জনমতের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়ে নির্বাচন করে সেটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করলে জনগণের অবস্থান আরো অনড় হবে এবং সেটা বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য কোনোভাবেই সুখকর হবে না। জনাব মজুমদার, বাংলাদেশ সরকার বিদ্যুতের উৎপাদন কয়েক হাজার মেগাওয়াট বাড়িয়ে লোডশেডিং শূন্যের কোঠায় নামিয়ে এনেছে বলে যখন দাবি করছে, তখন আর যায় দিন পত্রিকার ব্যানার হেডিংটি হচ্ছে আবার দুঃসহ লোডশেডিং। সাবটাইটেলে দৈনিকটি লিখেছে, জেরো লোডশেডিং পুরোপুরি রাজনৈতিক স্লোগান, এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তো লোডশেডিং এর মতো যে বিষয়টি নাগরিকদের প্রতি মুহূর্তের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, সে বিষয়টিতে সরকারের পক্ষ থেকে কেন বারবার অসত্য তথ্য প্রচার এবং অসত্য প্রতিশ্রুতি দেয়া হয়? আসলে বর্তমান সরকার বিদ্যুৎ নিয়ে একটা স্ট্যান্ডবাজি করার চেষ্টা করেছিল এবং সেটা অসত্য তথ্যই তুলে ধরার চেষ্টা করেছে। তারা চেষ্টা করেছিল, তারা বারবার বলেছে তারা বিদ্যুতের বিষয়টাকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন করে তারা অতীত সরকারের যে খাম্বা অভিযোগ সেখান থেকে তারা ইতিবাচক অবস্থানে নিয়ে আসবেন। কিন্তু বাস্তবে আমরা দেখলাম জনগণের টাকায় কুইক রেন্টালের নামে কতগুলো পুকুর চুরির ব্যবস্থা করা হলো। বিদ্যুৎ তো কিছুটা বাড়লো, যেহেতু এত মূল্যে যখন কুইক রেন্টাল ব্যবস্থা করা হলো বাড়লো, কিন্তু যেভাবে বাড়লো জনগণের যে চাহিদা তার সাথে একটা শুভঙ্করের ফাঁক থেকেই গেল। তারপরেও যখন জনগণের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে বিদ্যুতের ব্যাপারে, জনগণের পক্ষের এই দাবিটাকে সরকার বিবেচনা না নিয়ে তারা মাঝে মাঝে যেসব উদ্ভট তথ্য দিচ্ছে, সেই উদ্ভট তথ্যগুলো সরকারের নৈতিক অবস্থানকে আরো দুর্বল করছে। আমরা দেখলাম হাতিরঝিল উদ্বোধনের প্রাক্কালে প্রধানমন্ত্রী বললেন এবং পত্রপত্রিকায় বিবৃতি দিয়ে বলা হলো বিদ্যুৎ উৎপাদনের অবস্থা এই দাঁড়িয়েছে, কিন্তু পরের দিনই পত্রিকায় অত্যন্ত তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করলো যে এখনো 600 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি আছে এবং সরকার যে তথ্যটা দিয়েছে এটা ভ্রান্তিমূলক এবং এটা বিভ্রান্তিমূলক এবং যেই উৎপাদন হয়নি সেটাই সরকার দেখিয়েছে। আবার জনগণের পক্ষ থেকে যখন বিদ্যুতের দাবিটা সোচ্চার হয় তখন প্রধানমন্ত্রী কুইক রেন্টাল নিয়ে ব্যঙ্গ করেন। ঠিক একইভাবে তিনি জনগণের যারা বিদ্যুৎ পায় তাদের বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার মতো অবস্থা বলেন যে এটা কোনো গণতান্ত্রিক নেত্রীর অথবা কোনো দেশের নেত্রী অথবা জনগণের নেত্রী অথবা রাজনৈতিক নেত্রীরই বক্তব্য এবং আচরণ হতে পারে না। আমরা দুর্ভাগ্যজনক যে বর্তমান সরকার তার অবস্থানটাকে অনৈতিকভাবে প্রমাণ করার চেষ্টা করে এবং একইভাবে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করে। দুটোই বাংলাদেশের জন্য একটা খারাপ নজির এবং বর্তমান সরকার রাজনীতির যে অপসংস্কৃতিটা চালু করেছে সেখানে তথ্য বিভ্রান্তের অপসংস্কৃতিটা ভালো করে চলে গেছে। বিদ্যুতের ক্ষেত্রে আমরা সেটাই আরো জোরভাবে দেখতে পাচ্ছি। জনাব মজুমদার, বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কোর্টই এখন মুজিব কোর্টের পকেটে বন্দী। তিনি আরো বলেছেন, বিচারকরা একটি নির্দিষ্ট জায়গার ইশারায় রায় লেখেন। এ ধরনের বক্তব্যে আদালত অবমাননার মামলা হতে পারে জেনেও গয়েশ্বর কেন বিচার বিভাগের বিরুদ্ধে এত কড়া বক্তব্য দিতে গেলেন? গয়েশ্বরচন্দ্র রায় একজন বিরোধী দলীয় নেতা, উনি রাজনীতিবিদ। তার এই বক্তব্যটিকে আমরা রাজনৈতিকভাবে দেখার সুবিধা আছে, সুযোগও আছে। কারণ বর্তমানে বিচার বিভাগকে সরকার যেখানে নিয়ে দাঁড়িয়েছে, সরকারের এজেন্ডা বাস্তবায়ন ছাড়া যেন বর্তমান বিচার বিভাগের তেমন কোনো ভূমিকা নেই। আর তাছাড়া বিরোধী দলীয় রাজনীতিকদেরকে গ্রেপ্তার এবং যেসব মামলায় বিচারের প্রক্রিয়া বিচার বিভাগ শুরু করেছে সেই ক্ষেত্রেও বর্তমান বিচার বিভাগের অবস্থান নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তাছাড়া বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, হত্যা, রাজধানীর ব্যাপারে যেসব বিচার বিভাগের পক্ষ থেকে যেসব ভূমিকাটা পালন করার কথা ছিল সুপ্রিমের মাধ্যমে, এর আগে আমরা দেখেছি শতপ্রণোদিত হয়ে ট্রাফিক আইনের ব্যাপারেও বিচার বিভাগ কথা বলেছে এবং দেশের সম্ভ্রান্ত এবং বুদ্ধিজীবী এবং তাদেরকে এদেশের সুশীল সমাজের প্রতিষ্ঠিত নাগরিকদেরকেও আদালতে নিয়ে তাদের জবাবদিহির মুখোমুখি দাঁড়া করানোর চেষ্টা করা হয়েছে। তারা শুধু প্রতিপক্ষ হওয়ার কারণে এবং ভিন্ন মতের হওয়ার কারণে আদালতের পক্ষদেরকে এই ধরনের আচরণ করা হয়েছে বলে অনেকে বিশ্বাস করে। ঠিক সেই ক্ষেত্রে বিচার বিভাগের ব্যাপারে জনগণের মনে যে হতাশা, সেটার একটি প্রকাশ আমরা দেখতে পাই কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রটি সম্প্রতি মারা গেল ছাত্রলীগের গুন্ডামির কারণে, সন্ত্রাসের কারণে। তার বাবা, সন্তানহারা একজন বাবা বলেছেন তিনি বিচার চান না, কারণ তিনি জানেন তিনি বিচার পাবেন না। একজন সন্তানহারা পিতা যখন কথা বলেন তার হত্যার বিচার চান না, এর অর্থ হচ্ছে বিচার বিভাগের উপরে তার ভরসা, আস্থা কোনোটি নেই। সেই ক্ষেত্রে বর্তমান রাজনৈতিক দলগুলোর ভিতরে যে আচরণ, বিরোধী দলের বিরুদ্ধে যে আচরণ, তাদের নেতাদেরকে নিয়ে যে আচরণ বিচার বিভাগের পক্ষ থেকে আমরা পাচ্ছি, জামিন দেওয়া থেকে শুরু করে বিচার প্রক্রিয়া পর্যন্ত আমরা একটা হাস্যকর অবস্থা দেখছি। সেই বিবেচনায় বিরোধী দলীয় অবস্থানে দাঁড়িয়ে একজন রাজনৈতিক নেতা যখন বিচার বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে যান, সেই ক্ষোভটাকে ক্ষোভের বহিঃ হিসাবে দেখাই ভালো।
হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে নিজে এই ধরনের মন্তব্য করতাম না, এবং কেউ মন্তব্য করলেও আমি অনুরোধ করতাম এই ধরনের মন্তব্য করা উচিত নয়। কারণ বিচার বিভাগে যে ভাবমর্যাদা এবং শেষ ভরসার একটি জায়গা রয়েছে, সরকার সেটা নষ্ট করেছে, এটা যেমন সত্য। আমরা যদি এই ধরনের বক্তব্য দিয়ে আরো নষ্ট করার চেষ্টা করি, সেটাও সুখকর কোনো ফলাফল বয়ে আনবে না। তো জনাব মাসুদ মজুমদার, কথাবার্তার আসরে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।